কী অবস্থা পোলাপান, ভালো আছো নিশ্চয়ই। আজকের এই ক্লাসে আমরা ঢাকা বোর্ডের 2025 সালে যে ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশ্চেনটা ছিল এটার সিন কম্প্রিহেনশনের প্রথম সিন কম্প্রিহেনশন আমরা পড়াবো। আমাদের মূল টার্গেট থাকবে আমরা বুঝে বুঝে ইংলিশটাকে পড়বো, জানার জন্য পড়বো এবং এর মাধ্যমে আমরা কোয়েশ্চেনগুলোও আনসার করব। আমরা মুখস্থ করব না, কোনো কিছু নিনজা টেকনিক দিয়ে শিখবো না। আওয়ার মেন পারপাস উইল বি টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। ওকে, তো চলো শুরু করি। সিন কম্প্রিহেনশনে 25 সালে ঢাকা বোর্ডের যে কোয়েশ্চেনটা ছিল সেটাতে প্রথম সিন কম্প্রিহেনশনে আমাদের এমসিকিউ ছিল হচ্ছে 10টা 5 মার্ক এবং কোয়েশ্চেন আসছে 5টা, এটা হচ্ছে 15 মার্ক। টোটাল 20 মার্কের ছিল প্রথম প্যাসেজটা থেকে, প্যাসেজ বা কম্প্রিহেনশন বলি আমরা। সো 20 মার্কের ছিল, ন্যাচারালি 15 মার্কেরও থাকে, এটা 15 না থেকে এটা 10 থাকে, কিন্তু ওই প্রশ্নে এটা 15 ছিল, তাহলে 20 মার্কের ছিল এই জায়গায় ফার্স্ট সিন কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনটা কী ছিল, আমরা এটা হচ্ছে সুন্দর করে গুছিয়ে পড়বো, অর্থটা বুঝবো, কেন এই অর্থ হইল, বাক্যগুলো কীভাবে গঠিত হয়, যেন আমরা নিজে নিজে লিখতেও পারি, আমরা বানিয়ে বানিয়ে নিজের মতন করে ইংলিশটা লিখতে পারি। তাহলে চলো শুরু করি। খেয়াল করো, প্রথমে বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স এ অ্যান্ড বি। তোমরা এটাকে কম্প্রিহেনশন বলো, মূলত এটা একটা প্যাসেজ বলা হয়। সো প্যাসেজটা পড়তে বলতেছে এবং হচ্ছে বলছে আনসার দ্য কোয়েশ্চেনগুলো আনসার করো, কোথাকার এ এবং বি এর কোয়েশ্চেনগুলো আনসার করো। আমরা একটু যদি দেখি এ এর মধ্যে কি আছে, এ নাম্বারে হচ্ছে 5 মার্কের 10টা কোয়েশ্চেন, প্রত্যেকটা হাফ মার্ক করে, যেহেতু এমসিকিউ লেভেলের কোয়েশ্চেন, এবং বলছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। অল্টারনেটিভ মানে এগুলা, অল্টারনেটিভ মানে বিকল্প, হ্যাঁ বিকল্প, এই 4টা থেকে যে কোনো আরেকটা আনসার করতে বলছে, একটা সিলেক্ট করবা। তারপরে আমাদেরকে বলছে এই কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা অলরেডি জানো, বাট স্টিল আমি চেষ্টা করব তোমাদেরকে সব কিছু আস্তে আস্তে ক্লিয়ারও করার জন্য আরও বেশি। দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, 5টা কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা 3 মার্ক করে, ঠিক আছে? তাহলে এখানে 15 মার্ক। এটা তোমাকে যেটা করতে হবে, নিজে নিজে ইংলিশ লেখার কোয়ালিটি থাকা লাগবে। অনেকে তোমাদের মধ্যে যে কাজটা করো আমি জানি, এই কথাটা মোটামুটি বুঝে এটা কোথায় প্যাসেজে আছে ওই প্যাসেজের কথাটাকে হুবহুব লিখে দেয়, অথবা একটা দুইটা শব্দ বাদ দিয়ে হুবহুব লিখে দেয়। বাট না, এই জায়গায় ভালো মার্ক পাইতে হইলে প্রত্যেকটা কোয়েশ্চেন 3 মার্ক। তুমি যদি 2 অথবা 2.5 করে পেতে চাও তাহলে এটা কপি করা যাবে না, নিজের ভাষায় ওই কথাটাকে এক্সপ্রেস করতে হবে, মানে লিখতে হবে খাতায়। তো এই কপি করার যে ব্যাপারটা বা শর্টকাটে যেন তেনভাবে আনসার করার যে ব্যাপারটা, এইটাই প্ল্যাটফর্মে হবে না। আমার এটাই হচ্ছে মূল পারপাস। আমাদের কাজ হচ্ছে আমরা আস্তে আস্তে শিখবো, এটা সময় লাগবে, বাট ইউ উইল গেট 2 years টু হোয়াট ক্যান সে লার্ন দিস মেথড। এই মেথডটা শিখতে তুমি 2 বছর পাবা। সো যদি একটু পড়াশোনা করো, আই থিঙ্ক ইটস নট মাচ ডিফিকাল্ট ফর ইউ, ইট উইল নট মাচ ডিফিকাল্ট ফর ইউ। ওকে, এখন একটু খেয়াল করো যে এখানে তোমার এগুলা 5টা আমরা কোয়েশ্চেন যেগুলো নিজের ভাষায় বানিয়ে লিখবো। আজকের ক্লাসে আমরা সবগুলো আনসার করবো না, বাট ইট উইল জাস্ট বিকজ অফ ইট উইল টেক আ লিটল বিট টাইম, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা একটা কোয়েশ্চেন হয়তো আনসার করে আমি তোমাদেরকে দেখাই দিব যে এইভাবে থিঙ্কিং করে নিজের ভাষায় আমরা চাইলে এভাবে কোয়েশ্চেনটা লিখতে পারি। আর এমসিকিউগুলো আমরা সবগুলো আনসার করব। আমাদের এই ক্লাসের মূল পারপাসটা থাকবে এখন, সেটা হচ্ছে প্যাসেজটাকে ভালো করে বোঝা। এটা হচ্ছে আমরা তোমাদের যে বইয়ের জেরি নামে একটা ছেলের সুন্দর গল্প আছে, ওই গল্পটা হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে, মানে ওই প্যাসেজটা এখানে দেওয়া হয়েছে। চলো আমরা দেখি। অ্যাট ডে লাইট মানে দিনের বেলায়, দিনের আলোতে, এক কথায় আমরা দিনের বেলায় বলতে পারি। নির্দিষ্ট করার জন্য এখানে অ্যাট ব্যবহার করা হয়েছে। যেমন আমরা বলি রাতে বলতে বলি অ্যাট নাইট, কিন্তু আমরা যদি বলি হচ্ছে সকালে, তখন আমরা কিন্তু অ্যাট লিখি না, আমরা লিখি ইন দ্য মর্নিং মানে সকালে। যদি সন্ধ্যায় বলি ইন দ্য ইভিনিং, যদি দুপুরে বলি হচ্ছে অ্যাট নুন, দুপুরে বলি হচ্ছে অ্যাট নুন, হ্যাঁ। আর যদি বলি বিকালে ইন দ্য আফটারনুন। সো এগুলার ক্ষেত্রিয়া আছে, অ্যাট হবে, ইন হবে, অন হবে, এগুলো সিচুয়েশান। আমরা প্যাসেজ আলোচনা করার পাশাপাশি কথায় কথায় অনেক কিছু শেখার চেষ্টা করব যেটা আমাদের কাজে লাগবে। তাহলে সকালে হইলে ইন দ্য মর্নিং, রাতে হইলে অ্যাট নাইট, হ্যাঁ, দুপুরে হইলে অ্যাট নুন, আর সন্ধ্যায় হলে ইন দ্য ইভিনিং, ওকে, ইভিনিং। আর বিকালে হইলে ইন দ্য আফটারনুন, এই নুনটা এখানে হবে আর কি, ঠিক আছে? অর্থাৎ নুনের পরে, নুন মানে দুপুর বলছি, অ্যাট নুন মানে দুপুর, তাহলে আফটারনুন মানে কি বিকাল, দুপুরের পরে যেটা হয়, হ্যাঁ এটা, তাহলে ইন দ্য আফটারনুন।
তাহলে খেয়াল করো, অ্যাট ডে লাইট, দিনের বেলায়, আই ওয়াজ হাফ আওয়াকেন্ড বাই দ্য সাউন্ড অফ দ্য চপিং। চপ মানে হচ্ছে কাটা। আমরা যারা বিশেষ করে গ্রামে যদি এটা ব্যবহার করে কম, শহরে হচ্ছে ওই রান্নাঘরের উপরে একটা আলাদা কাঠের কিংবা প্লাস্টিকের কিছু রেখে ছুরি দিয়ে হচ্ছে কাটা হয়, ছুরি দিয়ে পেঁয়াজ বা অন্যান্য কিছু কাটা হয়। ওই নিচে যেটা রাখা হয় সেটা হচ্ছে চপিং বোর্ড বলা হয়। তোমরা দেখবা দোকানে গেলে অনেকে কেনে চপিং বোর্ড দেন, একটা প্লাস্টিকেরটা না কাঠেরটা দেন, বা কাঠেরটা না প্লাস্টিকেরটা দেন। চপিং বোর্ড মানে যেই কাটা, চপ মানে হচ্ছে কাটা, এটা আসলে যেই বোর্ডের উপরে রেখে কাটা হয় এটাকে বলা হয় চপিং বোর্ড। ওই চপ থেকে আসছে চপিং। তাহলে বলছে আই ওয়াজ হাফ আওয়াকেন্ড। আওয়াকেন্ড মানে হচ্ছে সজাগ থাকা, হাফ আওয়াকেন্ড মানে অর্ধেক সজাগ। ওই যে হয় না ঘুমের মধ্যে ঘুম ঘুমো ভাব, আবার হচ্ছে বাইরের ইয়াও হচ্ছে আমরা ইয়া করতেছি, মানে খোঁজ রাখতেছি এরকম। হ্যাঁ, এটা হচ্ছে মূল শব্দ হচ্ছে আওয়াকেন্ড, সজাগ থাকা। এটাকে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করে এটাকে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। এই আইডিয়াটা তোমরা আরেকটু পরে বুঝবা, আজকে সব কিছু আলোচনা করতে পারবো না। বাট এরকম দেখো, অনেক সময় আমরা এরকম বলি, ফর এক্সাম্পল ইট ইজ নিডেড। ইট ইজ নিডেড, নিড একটা ভার্ব, এটার সাথে ইডি যুক্ত করেছে, তখন এটা আর ভার্ব থাকে না, এটা এখানে অ্যাডজেক্টিভের মতন কাজ করতেছে। কখনো কখনো ভার্ব থাকে তো এটা পেসিভ ভয়েস হয়ে যায়। এই যে এত ডিটেলস খুঁটিনারি ব্যাপার শুরুর দিকে তোমার কাছে কঠিন মনে হতে পারে, ধারাবাহিকভাবে আমার সকল ক্লাস দেখো, দেখবা যে একটা ক্লাসের সাথে আরেকটা কানেক্ট করতে পারতেছো। একটা ক্লাসে কয়েকটা তথ্য দিয়েছি, আরেকটা ক্লাসে কয়েকটা তথ্য, এর মাধ্যমে তুমি মোটামুটি ইংলিশটাকে আইডিয়া করতে পারবা। তাহলে দেখো, তাহলে কি বলছে, আওয়াকেন, জাগ্রত, জাগ্রত থাকা, তাহলে অর্ধেক জাগ্রত ছিলাম। হ্যাঁ, এবং হাফ আওয়াকেন মানে জেগে গেছি অর্ধেক, বাই দ্য সাউন্ড অফ চপিং, কাটার সাউন্ডে, মানে কোনো কিছু একটা কাটতেছে হয়তো কেউ, এটা বলতেছে এটার সাউন্ডে আমি জেগে গেছি। আই ওয়াজ হাফ আওয়াকেন্ড, আমাকে অর্ধেক জাগানো হয়ে গেছে, এরকম। এটাকে আমরা প্যাসিভও ধরতে পারি, কিন্তু এটা আসলে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। আচ্ছা, এগেন আবার ইট ওয়াজ সো ইভেন ইন টেক্সচার, এইটা কোনটা, ওই যে চপিংটা, সো ইভেন। ইভেন মানে আমরা মূলত বুঝি এমন কি, ইভেন সে আমার সাথে কথা বলে নাই, এমন কি সে আমার সাথে কথা বলে নাই, কিন্তু এটা আসলে এমন কি অর্থ হবে না। আরেকটা আছে ইভেনের ইয়া, সেটা হচ্ছে আমরা অড এবং ইভেন বলি। যারা ইংলিশ ভার্সনে ম্যাথ করে তারা বলতে পারবে, অড মানে হচ্ছে বেজোর, ইভেন মানে হচ্ছে জোর। আমরা জোর যখন কোনো কিছু বলি তার মানে হচ্ছে সুষমভাবে বন্টনকৃত, সুষমভাবে বন্টন। জোর দুই জোড়া আছে, সবাইকে ভাগ করে দিতে পারো সমানভাবে। সো ইভেন মানে এখানে সুষম বন্টন বা সমান, তালটা ঠিক থাকা অর্থে ব্যবহার হইতেছে। তাহলে ইভেন ইন টেক্সচার, কাঠামোগত দিক থেকে এটা ইভেন ছিল, সুষম ছিল। কোনটা, চপিংটা। এটার মানে কি, আবার ধরো কেউ একজন কাটতেছে, তো যখন কাটতেছে ওর কাটার ইয়াটা একেবারে ইউনিক, মানে একেবারে কি ইউনিফর্ম হইতেছে। হ্যাঁ, এক তালে প্রত্যেকটা, একটা কোপের সাথে আরেকটা কোপের যে টাইম একই রকম, সাউন্ডটা একই রকম, একটা ঠাস করে জোরে দিছে, আরেকটা আবার আস্তে কাটতেছে, এরকম না। হ্যাঁ, একটা তাড়াতাড়ি কাটতেছে, আবার স্লোয়ে আবার কাটতেছে, এরকম না, খুবই সুবিন্যস্ত। এই জন্য বলছে ইভেন ইন টেক্সচার, টেক্সচারের দিক থেকে সুষম, সো ইভেন, এরকম। এই কারণে দ্যাট, এত এত ইভেন ইন টেক্সচার, এতই সুষম ছিল যে, এই যে দ্যাট মানে যে, সো দ্যাট, এভাবে বলছে। যেমন আই ওয়াজ সো অ্যাফ্রেড, আমি যদি বলি আই ওয়াজ, আমি ছিলাম, সো অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভীত। আই ওয়াজ সো অ্যাফ্রেড দ্যাট, আমি এত ভীত ছিলাম যে, এটাই ঠিক। ইট ওয়াজ সো ইভেন ইন টেক্সচার দ্যাট, এটা এতই সুষম কাঠামোর ছিল যে, আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ, আমি আবার পুনরায় ঘুমাই গেছিলাম। এই ওয়েন্ট কোথা থেকে আসছে, গো ওয়েন্ট, ওয়েন্ট গন, ওকে, গো অ্যান্ড গন। আচ্ছা, খেয়াল করো, তাও একটা ভার্বের গন লিখি নেই আমি, একটা ভার্বের 3টা ফর্ম থাকে না, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আমরা যখন গ্রামারেরও আলোচনা করব তখন আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করব ধীরে ধীরে, ঠিক আছে। এবং ফার্স্ট পেপার পড়ার সময় ওই গ্রামারের অনেক জিনিস আমরা উল্লেখ করে দিব, তাহলে যেটা হবে যে তোমাদের রিলেট করতে সহজ হবে এবং কথায় কথায় ইংলিশটাও শেখা হয়ে যাবে। আমাদের তখন আর গ্রামারের স্ট্রাকচার লাগবে না, ঠিক আছে। আসো, আমরা তো সূত্র দিয়ে শিখে শিখে অভ্যস্ত। আচ্ছা, when I left my bed in the
কুল মর্নিং, ইন দ্য কুল, দেখো ইন দ্য মর্নিং, সকালে, সকাল সম্পর্কে আরেকটা অতিরিক্ত তথ্য দিছে, মানে ঠান্ডা সকালে, যখন আমি আমার বেড ছাড়লাম মানে বিছানা থেকে উঠলাম। লেফট মানে কোথা থেকে আসছে, লিভ থেকে আসছে, লিভ, লিভ মানে ত্যাগ করা, ছাড়া। তাহলে ওয়েন আই লেফট মাই বেড, এটা যেহেতু অতীতকালের ঘটনা তাহলে পাস্ট ফর্মে লিখছে, লিভ, লেফট, লেফট। আমরা যখন প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, একটা ভার্বের 3টা ফর্ম থাকে, এই 3টা ফর্ম কোনো ভার্বের 3টা ফর্মই একই রকম, যেমন ধরেন পুট, যেমন ধরো পুট, ওকে। এই পুটের বাকি 2টাও একই, কোনোটার 3টাই আলাদা আলাদা, কোনোটার 2টা আলাদা। যেমন ধরো লিভ আর বাকি 2টা হচ্ছে লেফট, একই রকম 2টা, হ্যাঁ। আবার গো এর ক্ষেত্রে দেখো 3টা আলাদা, গো, ওয়েন্ট, গন, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে। আচ্ছা আসো দেখো, তাহলে ওয়েন আই লেফট মাই বেড ইন দ্য কুল মর্নিং, আমি যখন ঠান্ডায় সকালে আমি আমার বিছানা থেকে উঠলাম, দ্য বয় হ্যাড কাম অ্যান্ড গন, বালকটা এসেছিল এবং চলে গিয়েছিল, এসে চলে গেছে এক কথায় আমরা বলতে পারি, হ্যাড কাম অ্যান্ড গন, হ্যাঁ। হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাঁ, পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স, তাই না। আচ্ছা, এন্ড আ স্টেক, স্টেক মানে হচ্ছে স্তূপ, অফ কিন্ডেলিং, কিন্ডেল মানে হচ্ছে জ্বালানির যে কাঠ, এটাকে কিন্ডেল বলা হইতেছে। কিন্ডেল মানে আগুন, মূলত কিন্ডেল মানে হচ্ছে আগুন ধরানো, তাহলে আগুন ধরানোর যে কাঠ এটাকে এখানে কিন্ডেল বলতেছে, তার মানে হচ্ছে জ্বালানি। জ্বালানি মানে কি, যা ওই যে আমরা পুরাই। ওয়াজ নিট এগেনস্ট দ্য কেবিন ওয়াল, মানে হচ্ছে কেবিন ওয়ালের এগেনস্টে, মানে কেবিন ওয়ালে কি ছিল, সুন্দরভাবে রাখা ছিল কিসের, ক্যান্ডেলের একটা, কিন্ডেলিংয়ের একটা স্টেক, স্টেক মানে হচ্ছে স্তূপ। এই নিট কোথা থেকে পাইলাম, নিট মানে কি সুন্দরভাবে আমি বলতেছি, কেন, ওই যে নিট অ্যান্ড ক্লিন আমরা বলি না, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এই পরিষ্কারভাবে, এটাকে আমি অন্য ভাষায় আমরা আরো সুন্দর করে বাক্যের সাথে তাল মিলে আমরা বলবো, সুন্দরভাবে কেবিনের দেওয়ালের সাথে একটা স্তূপ রাখা ছিল। হি কেম আফটার স্কুল ইন দ্য আফটারনুন, সে বিকালে, ওই যে বলছিলাম ইন দ্য আফটারনুন হয়, দেখো এখানে অলরেডি আমরা পেয়ে গেছি ইন দ্য আফটারনুন। তাহলে আমাদের গ্রামার কিন্তু আমরা প্রিপোজিশন মুখস্থ করি না, অনেকে বিভিন্ন সূত্র দিয়ে মুখস্থ করি না, এটা আমরা দেখে দেখে শিখবো। আমি অ্যাট নাইট বলছি, অ্যাট নুন বলছি, কিন্তু সকালে বললে ইন দ্য মর্নিং, বিকালে বললে ইন দ্য আফটারনুন, সন্ধ্যায় বললে ইন দ্য ইভিনিং, রাতে বললে অ্যাট নাইট, এগুলো তো প্রিপোজিশনের ব্যবহার হয়ে গেল না, ইন দ্য মর্নিং। তাহলে আমরা মুখস্থ করবো কেন, প্যাসেজ, ইংলিশের বাক্য, এসে, প্যারাগ্রাফগুলো যখন আমরা দেখে দেখে পড়বো, ওই জায়গায় তো গ্রামার আছে, এটা দেখে দেখে অভ্যাস হয়ে যাবে আমাদের, ওকে। আসো, সে কি করলো, স্কুলের পরে বিকালবেলা আসলো, অ্যান্ড ওয়ার্ক আনটিল দ্য টাইম টু রিটার্ন টু দ্য অরফেনেজ, অরফেনেজ মানে এতিমখানা। সে কি করলো, কাজ করেছিল, কতক্ষণ, আনটিল দ্য টাইম, সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তার অরফেনেজে রিটার্ন করার সময় হয়েছে ততক্ষণ পর্যন্ত সে কাজ করেছিল, মানে তার এতিমখানায় ফেরত যাওয়া। হিজ নেম ওয়াজ জেরি, তার নাম ছিল জেরি। হি হ্যাড বিন অ্যাট দ্য অরফেনেজ সিন্স হি ওয়াজ 4, খেয়াল করো, হি হ্যাড বিন, এখানে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, এখানে মূলত হচ্ছে বি নিজেই মেইন ভার্ব। আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রে থাকা যাওয়ার ক্ষেত্রে বি মেইন ভার্বের ব্যবহার করি। যেমন আমি যদি বলি আই হ্যাভ নেভার বিন দেয়ার, আই হ্যাভ নেভার বিন দেয়ার, অথবা আই হ্যাভ নেভার বিন কক্সবাজার, আমি কখনো কক্সবাজার যাইনি, এই বিন মানে হচ্ছে যাওয়া অর্থে ব্যবহার হইতেছে, যাওয়া, থাকা, অবস্থান করা, এরকম অর্থে ব্যবহার হইতেছে। এটাও ঠিক একই রকম, হি হ্যাড বিন অ্যাট দ্য অরফেনেজ, সে অরফেনেজে ছিল, সিন্স, কখন থেকে, হি ওয়াজ 4, তার বয়স যখন 4 ছিল তখন থেকে সে অরফেনেজে ছিল, ওকে। আই কুড, সিন্স মানে হচ্ছে, সিন্স ফর আমরা ব্যবহার করি সময় উল্লেখ করতে টেন্সের মধ্যে, এটাও আমরা টেন্সের আলোচনা যখন করব তখন এগুলা তোমাদেরকে বোঝাই দিব, ওকে। আচ্ছা, একটু খেয়াল করো, সিন্স ওয়াজ 4, আই কুড পিকচার হিম, এখানে পিকচারটাকে ভার্ব আকারে ব্যবহার হয়েছে, পিকচার মানে ছবি, কিন্তু আসলে এখানে পিকচার মানে হচ্ছে কল্পনা করা, তার ছবিটা আমার চোখের সামনে ভাসতেছে এরকম। আই কুড, আমি পারতাম, হ্যাঁ, হিম অ্যাট 4, মানে তার যখন 4 বছর বয়স ছিল ওই সময়টা তাকে আমি কল্পনা করতে পারতাম।
উইথ দ্য সেম গ্রেভ গ্রে ব্লু আইস, অর্থাৎ একই রকম গম্ভীর গাঢ়। গ্রেভ মানে হচ্ছে কবর, কবর এখানে অর্থে ব্যবহার হয় না, এখানে হচ্ছে রূপক অর্থে ব্যবহার হয়েছে। মানে কবর, মানে কবর কেমন থাকে, একেবারে অন্ধকার, কেমন নিস্তুপ, গম্ভীর, গভীর একটা ব্যাপার, এই অর্থে হচ্ছে কবর, গ্রেভ কথাটা আসছে। তাহলে গ্রেভ গ্রে ব্লু মানে খুবই গভীর ধূসর নীল বর্ণের কি আইস, চোখ। অর্থাৎ তার যে 4 বছর বয়স ছিল ওই সময়টা আমি দেখতে পাইতেছি, আমি ওখানে কল্পনা করতে পারছিলাম এটা তার কি ছিল, একই রকম এখনকার যেমন তার গ্রেভ গ্রে ব্লু আইস মানে চোখ, তখনও ঠিক এরকম ছিল। অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, এবং একই রকম স্বাধীনতা, সে তখন যেমন স্বাধীন ছিল এখনও স্বাধীন চেতা। নো না, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্ট্রিগেটিং, মানে আসলে স্বাধীনতা বইলা তারপর থামতেছে, দাঁড়ান, নো দ্বারা আসলে একটু আপনাকে ইয়া করছে। দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি, যেই শব্দটা আমার আসতেছে সেটা হচ্ছে ইজ ইন্ট্রিগেটিং। ইন্ট্রিগেটিং মানে সততা, ইন্ট্রিগেটিং মানে সততা। ইট ইজ ব্যাড এট, ব্যাড মানে হচ্ছে বিছানা, ব্যাড মানে বিছানা, আরেকটা ব্যাড মানে হচ্ছে খারাপ, এটা এ দিয়ে খারাপ, আর ব্যাড মানে বিছানা। এখন এখানে কি বিছানা অর্থে ব্যবহার হয়েছে? ইট ইজ ব্যাড এট অন কারেজ, না, এটা মূলত হচ্ছে মানে কারেজের উপর ভিত্তি করেছিল, ভিত্তি বুঝাইতে ব্যাড বোঝানো হয়েছে। যেমন ধরেন আমরা অনেক সময় যারা কৃষিকাজ করে তারা ভালো বুঝতে পারবে, চারা গজানোর জন্য বেড তৈরি করে, মাটি দিয়ে উঁচু করে বেড তৈরি করে, কিংবা এটা যে কোনো কিছুরই হইতে পারে, বিল্ডিংয়ের নিচের ফাউন্ডেশনটাকে আমরা বেড বলি, যেটার উপরে বিল্ডিংটা দাঁড়ায় অনেক ক্ষেত্রে। তো ওই বেড মানে হচ্ছে ভিত্তি। তাহলে ইট ওয়াজ বেইডেড অন কারেজ, এটা মূলত হচ্ছে কারেজের উপর প্রতিষ্ঠিত ছিল। কোনটা? তার সততাটা, মানে কারেজ মানে কি? সাহস। বাট ইট ইজ মোর দেন ব্রেভ, কিন্তু তবে এটা সাহসের চেয়েও বেশি। এখন বলতে পারো ভাই কারেজ মানে সাহস, ব্রেভ মানে সাহস, তাহলে বুঝবো কি? এখানে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে ব্রেভের চেয়েও আরও বড় কিছু হচ্ছে কারেজ। মোর দেন ব্রেভ বলছে যেহেতু, তার মানে হচ্ছে কারেজটা হচ্ছে আপনার যেখানে সততাও লাগবে এবং সাহসটা কোন ধরনের সাহস। একটা ব্রেভ হচ্ছে আপনি ধরেন এরকম বুঝেন, আপনার একটা ব্রেভ হচ্ছে আপনি হিংস্র প্রাণীর সাথে সংগ্রাম করতে পারবেন, এটা একটা সাহস। আরেকটা সাহস হচ্ছে মিথ্যা অসৎ বিষয়, হ্যাঁ, এগুলার এগেনস্টে আপনি দাঁড়াইতে পারেন, এরকম ব্যাপার স্যাপার হইতে পারে। ইট ইজ অনেস্ট, এটা হচ্ছে সৎ, বাট ইট ইজ মোর দেন অনেস্টি, কিন্তু এটা সততার চেয়েও বেশি কিছু এখানে বলছে। ওকে ফাইন, তারপরে আমরা দেখি কি আছে। দ্য এক্স হ্যান্ডেল, এক্স মানে হচ্ছে কুঠার, কুঠারের হাতল, ব্রোক ওয়ান ডে, একদিন ভেঙে গিয়েছিল। এই ব্রোক আসছে কোথা থেকে? ব্রেক ভার্ভ থেকে, ব্রেক মানে ভেঙে যাওয়া, ব্রেক, ব্রোক, ব্রোকেন। আমরা বলি না প্রেম কইরা যখন ছেঁকা খায়, তোদের বয়সে তো তোরা বেটা এই বয়সে প্রেমে টেমে পড়া যাস, কিন্তু এত তাড়াতাড়ি দরকার নাই। যখন মানে তোমরা আর কি, তোমরা যখন প্রেমে ছেঁকা খাও বা কেউ যখন প্রেমে ছেঁকা খায়, তখন তার হৃদয় থাকে কেমন? ভগ্ন হৃদয়, হ্যাঁ, আমার মন ভেঙেছে, হ্যাঁ, এরকম। তো ওই যে একটা আছে না যে পাথরে লিখেছি নাম, লিখনা নাম ক্ষয়ে যাবে, কাগজে লিখনা নাম ছিঁড়ে যাবে, লিখেছি নামটি তোমার হৃদয়ে আমার, এরকম টাইপের। তো যখন এই হৃদয় ভেঙে যায় তখন আমরা এটাকে বলি ব্রোকেন হার্ট। কেউ যখন প্রেম করে ছেঁকা খায়, কেউ যখন কোনো কিছু পায় না, এটা আরও সুন্দরভাবে বলতে গেলে ধরো তোমার ইচ্ছা ছিল এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া, জিপিএ 5 পাওয়া, কিন্তু তুমি পাইলা না, তাহলে তোমার হার্টটা এখন কেমন? ওই হার্টকে আমি বর্ণনা করলাম ব্রোকেন হার্ট। ওকে, আচ্ছা, তো ব্রোকেন হার্ট মানে ভগ্ন হৃদয়। তাহলে এই ভার্বের 3 নাম্বার ফর্ম আসলে এখানে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, ভগ্ন হৃদয়ে। রিটেন ডকুমেন্ট, লিখিত দলিল, এগুলো আমরা আরও পরে ধীরে ধীরে আলোচনা করবো। এক ক্লাসে তুমি আমার পড়ার স্টাইলটা পুরোপুরি ধরতে পারবা না তোমরা, বাট ধীরে ধীরে যখন অনেকগুলো ক্লাস দেখবা ইউ উইল বি রিয়েলি প্লিজড। ওকে, ইউ উইল বি রিয়েলি প্লিজড। প্লিজড মানে হচ্ছে তুমি খুশি হবা। এই প্লিজ মানে অনুরোধ করা, এটা থেকে আবার এই প্লিজ মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া, এইটার সাথে ডি যোগ করে সন্তুষ্ট, হ্যাঁ, ইউ উইল বি প্লিজড। আমি এটা স্পিকিংয়ে বললাম আর কি, ইউ উইল বি প্লিজ, তুমি সন্তুষ্ট হবা, খুশি হবা। আচ্ছা, একটু খেয়াল করো, জেরি সেইড, জেরি বলছে যে সেইড দ্য ওট শপ মানে হচ্ছে কাঠের যে দোকান, এই কাঠের দোকান এট দ্য অরফেনেজ, তার যে
এতিমখানার যে কাঠের দোকান উড রিপেয়ার ইট, এইটা রিপেয়ার করবে মানে মেরামত করে দিবে। মেরামত করা আরেকটা শব্দ আছে ফিক্স করা। যখন এসি, টিভি, ফ্রিজ, মোবাইল এগুলো নষ্ট হয় তো আমরা বলি ফিক্স। যেমন আই শুড ফিক্স মাই মোবাইল অ্যাজ সোন অ্যাজ পসিবল, আমার যত দ্রুত সম্ভব মোবাইলটা কী করা উচিত, ফিক্স করা উচিত। এটা আমরা অনেক সময় বলি। ফিক্স করা মানেও ঠিক করা। আরও আছে যেমন ম্যান্ড মানেও ঠিক করা, মেরামত করা। ম্যান্ড মানে মেরামত করা বা ঠিক করা। সো আই ব্রড মানি, আমি টাকা আই ব্রড মানি, আমি টাকা এনেছিলাম। ব্রড কোথা থেকে আসছে, ব্রিং থেকে। ব্রিং ভার্বের 2 নাম্বার ফর্ম হচ্ছে মানে V2 কে আমরা বলি পাস্ট ফর্ম আর কি। V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আই ব্রড মানি টু পে ফর দ্য জব মানে কাজটা আর কি, যে রিপেয়ার করার কাজটার জন্য আমি টাকা এনেছিলাম। অ্যান্ড হি রিফিউজড ইট, কিন্তু সেটা প্রত্যাখ্যান করলো কে, জেরি বলছে না তুমি টাকা দিবা না, আমি টাকা দিব। কেন? সে বলছে আই উইল পে ফর ইট। আই উইল বলতে আইল, এটা অনেকে নাও বুঝতে পারো, এটা হচ্ছে কন্ট্রাকশন বলা হয়। কন্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। আই উইলকে কন্ট্রাকশন করে আমরা বলি আল। এটা স্পিকিংয়ের একটা স্টাইল। আল গো দেয়ার, আব বিন লং টাইম। আব বিন কি এটা, মানে হচ্ছে আই হ্যাভ বিন। কন্ট্রাকশন ফর্মে লেখা হয়েছে এটা, ঠিক আছে, সংক্ষিপ্ত ফর্মে লেখা হয়েছে। আই উইল পে ফর ইট, আমি এটার জন্য পে করব। এই কথাটা সে বলছে, হি সেইড। এটা অতীতকালে বলছে, এটা আসলে উইল না হয়ে আই উড হওয়ার কথা ছিল, কিন্তু এটা উইলটাই দিছে। কেন? তার কথাটা হুবহু এখানে উল্লেখ করছে, যেটা আমরা নেরেশনের ক্ষেত্রে করি। রিপোর্টের স্পিচ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টের স্পিচ এরকম করে। ডিরেক্ট নেরেশন, ইনডাইরেক্ট নেরেশন। ডিরেক্ট নেরেশন হচ্ছে তার কথাটা হুবহুব উল্লেখ করছে, এই জন্য এটার অতীতকালে দেয় নাই। তার কথাটা তো তখন সে এরকম করেই ফিউচার করছে। আমি যখন ফিউচারের কথা বলবো এখন, আমি তো উড ব্যবহার করবো না, আমি বলবো উইল। যে আমি তোমাদেরকে আরেকটা ক্লাস নিব, আই উইল কন্ডাক্ট অ্যানাদার ক্লাস ফর ইউ। আই উইল কন্ডাক্ট অ্যানাদার ক্লাস ফর ইউ। আমি যেহেতু এটা এখন বলতেছি ফিউচারের কথা, আমি আই উইলই বলছি, তাই না? আচ্ছা দেখো, আই ব্রোক ইট, আমি এটা ভেঙেছিলাম। আই ব্রট দ্য, তার কথা এখন আর কোট করে, সে বলছে আমি এটা ভেঙেছিলাম, ঠিক আছে। কেন এটা অতীতকালে আছে, সে অতীতকালেই বলছে, ভাঙছে তো অতীতকালে। অ্যান্ড আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেসলি, আমি কুঠারটা ডাউন করছি, মানে আমি নিচে নামাইছি। কেয়ারলেস মানে হচ্ছে অসচেতনভাবে আমি এটাকে নিচে নামাইছি। সো এই জন্য আমি পে করব, এটা বলতেছে। বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম আই টোল্ড হিম। আই মানে হচ্ছে ওই মহিলা, হ্যাঁ। বাট কিন্তু নো ওয়ান হিটস অ্যাকুরেটলি, কেউ ঠিকঠাক মতো হিটস করে না। বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি, কেউ ঠিকঠাক মতো হিট করে না। এভরি টাইম, প্রত্যেকবার। অ্যাকুরেটলি মানে যথাযথভাবে, যেটাকে আমরা সহজ ভাষায় বলি প্রপারলি। প্রত্যেকবার তো ঠিকভাবে কেউ হিট করতে পারে না, একটু তো ভুল হইতেই পারে। আই টোল্ড হিম, আমি এটা তাকে বলেছিলাম। টোল্ড আসছে টেল থেকে। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, ভুলটা ছিল, ত্রুটিটা ছিল ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। এটা হচ্ছে হ্যান্ডেল মানে কি, হাতলের কাঠের মধ্যে ভুলটা ছিল, সমস্যাটা ছিল, হ্যাঁ। আই উইল সি দ্য ম্যান, আমি ওই ম্যানটাকে খুঁজবো। সি মানে দেখবো বোঝাইতেছে এখানে। ফ্রম হোম আই বট ইট, আমি যার কাছ থেকে এটা কিনেছিলাম। বাই মানে কেনা, বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বট। অনেকের একটা কনফিউশন হতে পারে এইটার সাথে এইটার একটা, আমরা এখান থেকে আসি, এটা একই শব্দ, এটার সাথে এটার একটা কনফিউশন হইতে পারে। দেখো তো এটা কি আছে, এটা আছে আর, এখানে আর নাই, বাকি সব কিছু ঠিক আছে। যেমন বি ও ইউ, আমি একটু লেখি, BOUGST। তোমরা এই বয়সে ইংলিশের এই জিনিসগুলো তোমাদের কনফিউশন থাকে, তো কেউ যদি একটু ক্লাসের মধ্যে এটা ক্লিয়ার করে দেয়, আমার মনে হয় তোমাদের ভালো লাগার কথা, তাই না? খেয়াল করো, এই বট আসছে মূলত বাই থেকে কেনা, আর এইটার সাথে যদি আমরা একটা আর লাগাই দিই, এটা হচ্ছে ব্রট, যেটা আসছে ব্রিং থেকে। ব্রিং মানে আনা, আনয়ন করা, আর বাই মানে হচ্ছে কেনা, ক্রয় করা। আচ্ছা বলছে আই উইল সি দ্য ম্যান, আমি ওই ম্যানটাকে দেখবো, হ্যাঁ। ফ্রম হোম, যার কাছ থেকে। আই বট ইট, আমি এটা কিনেছিলাম। দেখবো বলতে আমি ওরে যে জিগাবো, কিরে ভাই তুই এটা তো দিলি আমাকে, এটা তো ভাঙা গেল, বুঝলাম না, এটা তো সমস্যা, এরকম বলবে আর কি।
তার বলতেছে ইট ওয়াজ অনলি দেন, ঠিক তখনই, হ্যাঁ, দ্যাট হি উড টেক দ্য মানি, সে টাকাটা নিবে, মানে নিয়েছিল এরকম বোঝাবে, উড টেক দ্য মানি, সে টাকাটা নিত। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, হি ওয়াজ স্ট্যান্ড ব্যাক মানে হচ্ছে তার যে আগের অবস্থান, সেই অবস্থানই সে দাঁড়াইয়া ছিল। কি অবস্থানটা কি? অফ হিজ ওন কেয়ারলেসনেস, তার নিজের যে অসচেতনতা, সে এখানেই দাঁড়াইয়া ছিল বলতে বলছে তার অবস্থানটা ওইটাই ছিল। সে টাকা নিতে পরে রাজি হয়েছে, কিন্তু স্টিল সে তার যেই দায়বার, কুঠালটা নিচে ফালায় ভাঙিয়ে ফেলছে, সে সেই জায়গায় ছিল, সে কোনো এক্সকিউজ দেয়নি বা ঝামেলা করে নাই এখানে। আচ্ছা, হি ওয়াজ আ ফ্রি উইল এজেন্ট, সে ছিল একটা একেবারে স্বাধীন চেতা এজেন্ট মানে আমরা কর্মী বলতে পারি, নিজেই নিজের কর্মী। এখানে একটা কনফিউশন হতে ভাই, উইল তো আমরা বুঝি যে আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, এটা একটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। এখানে কোথা থেকে আসলো এই উইলটা? এই একই বানান হইলেও এটার মানে হচ্ছে ইচ্ছা, উইল মানে ইচ্ছা। একটা জিনিস খেয়াল করো, আমরা সেকেন্ড মানে কি, ধরো আমি ক্লাসে সেকেন্ড হয়েছি মানে কি, আমি দ্বিতীয় হয়েছি, ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় বলি, কিন্তু এই সেকেন্ড আবার ভার্ব আকারে ব্যবহার হইতে পারে। এই সেকেন্ড অর্থ সমর্থন করা, ঠিক আছে? আচ্ছা, ক্লাস তো অনেক বড় হয়ে যাচ্ছে, এই ক্লাসে আমরা শুধু এমসিকিউগুলো দ্রুত সলভ করে ফেলবো, ওকে? আর বেশি বড় ক্লাস আবার তোমরা দেখবা না, ফাঁকিবাজ অনেকেই। আচ্ছা, উইল মানে ইচ্ছা, অ্যান্ড হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, এবং সে সবসময় কেয়ারফুল ওয়ার্ক করতো, কাজ করতো। হ্যাঁ, চুজ মানে বাছাই করা, যেটা চুজ থেকে আসছে, CHWS, চুজ থেকে চুজ আসছে, হ্যাঁ, এটা পাস্ট ফর্ম। অ্যান্ড ইফ হি ফেইলড, এবং সে যদি ব্যর্থ হইতো, হি টুক দ্য রেসপন্সিবিলিটি, সে দায়িত্বটা নিত, যে হ্যাঁ এটার দায়ভার আমার, রেসপন্সিবিলিটি, উইদাউট সাবটারফিউজ, কোনো প্রতারণা, প্রতারণা কিংবা কৌশল ছাড়াই সে নিজের দায়ভারটা স্বীকার করত। অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং, এবং সে করেছিল ফর মি, আমার জন্য, দ্য আননেসেসারি থিং, একটা অপ্রয়োজনীয় জিনিস, দ্য গ্রেসিয়াস থিং, ওই থিংটা হচ্ছে গ্রেসিয়াস মানে হচ্ছে মহৎ, উদার কাজ। দ্যাট, কি কাজটা করছে? যে উই ফাইন্ড ডান অনলি বাই দ্য, দ্যাট যেইটা, উই ফাইন্ড আমরা দেখি, আমরা পাই, ডান করা হয়, অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট মানে ভালো মহান হৃদয়ের মানুষ দ্বারা এইটা করা হয়। আমরা পাই যে এই দ্যাট উই ফাইন্ড, এই জায়গাটা এক্সট্রা কথা, মূলত হচ্ছে দ্যাট ডান অনলি, এইখানে একটা কথা উজ্জ্ব আছে, দ্যাট আমরা কি বলতে পারি, দ্যাট ইজ ডান, যেটা করা হয়, অনলি বাই, এটা একটা প্যাসিভ ভয়েসের সংক্ষিপ্ত করার নিয়ম আছে, আমরা এগুলো আস্তে আস্তে শিখবো, এগুলো এত তাড়াতাড়ি সব শেখা যাবে না ক্লাসে। আচ্ছা, খেয়াল করো, ডান অনলি বাই দ্য গ্রেট হার্ট মানে মহান হৃদয় দ্বারা এগুলো করা হয়। থিংস নো ট্রেনিং, যেই জিনিসগুলা নো ট্রেনিং, কোনো ট্রেনিংই ক্যান টিচ শেখাইতে পারে, কোনো ট্রেনিংই শিখাইতে পারে না, নাটা এখানে আছে। আবার এখানে নো ট্রেনিং ক্যান নট টিচ দিও না, তাইলে কিন্তু ভুল হবে। যখন নো দিয়ে শুরু করতেছি তার মানে আর লাগতেছে না। ফর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট, কারণ এই জিনিসগুলা, ওই থিংসগুলা, দে মানে হচ্ছে থিংসকে বোঝাইতেছে, এই থিংসগুলা করা হয়, দেখছো প্যাসিভ ভয়েস, করা হয়, অন দ্য ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিকভাবে করা হয়। উইথ নো প্রেডিক্টেড এক্সপিরিয়েন্স, কোনো পূর্ব ঘোষিত, প্রেডিক্টেড আগে থেকেই পূর্ব অনুমান করা যায়। প্রেডিকশন মানে কি? যেমন আমরা ভবিষ্যৎবাণী করি না, এটা করা মানে হচ্ছে প্রেডিক্ট করা, তাহলে উইথ নো প্রেডিক্টেড এক্সপিরিয়েন্স, আগে থেকেই কোনো এক্সপিরিয়েন্স ছাড়া। হি ফাউন্ড, এই ফাইন্ড থেকে আসছে ফাউন্ড, হি ফাউন্ড আ খাবিহুল, সে একটা বদ্ধ ঘর পাইছে, যেই ঘরে মূলত হচ্ছে মালপত্র রাখা হয় আর কি, মানে গোডাউন আকারে ব্যবহার করা হয়। হি ফাউন্ড আ খাবিহুল বিসাইড দ্য ফায়ার প্লেস, আগুন জ্বালানোর পাশে একটা রুম পাইছে। দ্যাট আই হ্যাড নট নোটিস, যেটা আমি নোটিস করি নাই। হ্যাঁ, দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড, সেখানে অফ হিজ ওন অ্যাকর্ড, তার নিজের ইচ্ছায়, অ্যাকর্ড ইচ্ছা বোঝাইতেছে। হি পুট কিন্ডলিং,
সে জ্বালানির কাঠ রাখছে, অ্যান্ড মিডিয়াম উড এবং মাঝারি সাইজের কাঠ রাখছে। সো দ্যাট মানে হচ্ছে যেন, আই মাইট হ্যাভ ড্রাই ফায়ার, আমি যেন শুকনো আগুন পাই, হ্যাঁ, মানে মাইট হ্যাভ আমি যেন পেতে পারি, ড্রাই ফায়ার ম্যাটেরিয়ালস মানে শুকনো ফায়ার ম্যাটেরিয়ালস, ড্রাই মানে শুকনো, ফায়ার ম্যাটেরিয়ালস মানে আগুন জ্বালানোর বস্তু, রেডি অবস্থায় পাই, ইন কেস অফ সার্টেন, ইন কেস অফ যদি না ঘটে যায়, ইন কেস যদি ঘটে, সাডেন ওয়েট ওয়েদার হঠাৎ ভেজা আবহাওয়া মানে হচ্ছে ঠান্ডা আবহাওয়া বা বৃষ্টি আসতেছে এরকম ঠান্ডা সময়টাতে। তাহলে এখানে আমাদের কি বলছে, এখানে সে কোন আননেসেসারি কাজটা করছে, যেটা কিনা মহৎ কাজ, যেটা সবাই করে না সাধারণত, এটা গ্রেট হৃদয় যাদের, হ্যাঁ, তারাই করে, সেটা হচ্ছে একটা গোডাউনের ভিতরে সে কিছু কাঠ রেখে গেছে, জ্বালানি কাঠটার, যেগুলা সে যেন শুকনো হঠাৎ করে ঠান্ডা আবহাওয়া চলে আসলে যেন এই কাঠগুলো ব্যবহার করে নিজেকে উষ্ণ করতে পারে ওই মহিলা। আই স্টোন ওয়াজ লুজ মানে হালকা হয়ে যাওয়া, অনেকের একটু কনফিউশন থাকে এই লুজ, লস আর একটা হচ্ছে লস। দেখো লুজ মানে হচ্ছে ঢিলা বা হালকা হয়ে যাওয়া, লুজ কানেকশন বলি আমরা, এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে, অর্থ দেয়, হ্যাঁ, যেমন কানেকশন সম্পর্কে একটা তথ্য দিতেছে, লুজ কানেকশন। এই লস হচ্ছে নাউন, লস মানে হচ্ছে ক্ষতি, লাভ লস বলি না, এটা হচ্ছে সেই লস। আর এই লুজ মানে হচ্ছে হারানো, এই লস মানে হারানো, যেমন বাংলাদেশ দল হারাইছে, এই লস থেকে আসছে লস্ট, বাংলাদেশ দল পাকিস্তানকে হারাইছে বা ভারতকে হারাইছে, এটা হয় লস্ট, লস থেকে লস্ট এবং লস্ট ভার্বের, এটা ভার্ভ, হারানো, ঠিক আছে। এই কনফিউশনগুলো অনেকের থাকে। আই স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন, মানে একটা পাথর কি হয়েছে, হালকা হয়ে গেছে, কোথায়, রাফ ওয়ার্ক মানে এবড়ো থেবড়ো রাস্তার মধ্যে একটা পাথর আলগা হয়ে গেছে, লুজ হয়ে গেছে, টু দ্য কেবিন, হ্যাঁ, রাফ ওয়াক টু দ্য কেবিন মানে হাঁটার যে রাস্তা, কেবিন বরাবর যাওয়া পর্যন্ত হাঁটার যে রাস্তা, সেখানে একটা পাথর লুজ হয়ে গেছে। হি ডাগ মানে হচ্ছে ডিগ থেকে আসে, ডিগ মানে খনন করা, সে ডাগ আর ডিপার হোল একটা গভীর, ডিপার মানে হচ্ছে ডিপ থেকে আসছে, আমরা ডিগ্রি পড়ি না গ্রামারের মধ্যে, এটা আরও পড়াবো, তো আমি ক্লাসে পড়াবো। দেখো ডিপ থেকে আসছে ডিপেস্ট, হ্যাঁ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ডিপেস্ট। এরকম বলছে যে ডাগা ডিপার আরও গভীর একটা গর্ত খুঁড়ছে এবং স্টেডিড এটারে ধীরভাবে, স্টেডিলি মানে আমরা বলি ধীরভাবে, দৃঢ়ভাবে, তার মানে হচ্ছে খুব শক্তভাবে এটাকে পুঁতে দিছে। অলদো যদিও, হি কেম হিমসেলফ সে নিজে আসে, বাই আ শর্টকাট ওভার দ্য ব্যাঙ্ক মানে হচ্ছে তীর, হয়তো নদীর বা কোনো কিছু একটা তীর দিয়ে সে শর্টকাটে যদিও আসে, তবুও সে আমার কেবিন পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, সেখানে একটা পাথর লুজ হওয়া ছিল, সেটারে গর্ত খুঁড়া শক্তভাবে লাগাই দিছে, এটা এখানে বলতেছে, মানে ওই রাস্তা সে ব্যবহার করে না, তো তার তো পাথরটা লাগানোর দরকার নাই, সে তারপরও নিজ দায়িত্বে কাজটা করছে। আই ফাউন্ড দ্যাট আমি দেখলাম যে, আমি পাইলাম যে, হোয়েন আই ট্রাই টু রিটার্ন আমি যখন ফেরত দেওয়ার চেষ্টা করি, হিজ থটফুলনেস মানে হচ্ছে থট মানে চিন্তা করা, থিঙ্ক থেকে আসে থিঙ্ক মানে চিন্তা করা, তো থটফুলনেস তার যে চিন্তনশীল কাজ, সে যে নিজে ভেবে কাজগুলো করতেছে, আমি যখন এগুলো রিটার্ন দেওয়ার চেষ্টা করি, উইথ সাচ থিংস অ্যাজ ক্যান্ডি অ্যান্ড আপেলস এবং ক্যান্ডির মতন এইসব বিষয় দিয়ে আমি যখন তাকে রিটার্ন দেই, তাকে মানে কিছু উপহার হিসেবে দেই আর কি। হি ওয়াজ ওয়ার্ডলেস মানে সে কি থাকতো, ওয়ার্ডলেস থাকতো, মানে কোনো শব্দ করতো না সে। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস, থ্যাংক ইউ শব্দটা সম্ভবত ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন, এটা এমন একটা এক্সপ্রেশন মানে প্রকাশ করার ভঙ্গি, ফর হুইচ যেটার জন্য হি হ্যাড নো ইউজ মানে তার কোনো ব্যবহার ছিল না। এটা এক কথায় বোঝাইতেছে থ্যাংক ইউ শব্দটা এমন একটা এক্সপ্রেশন যে সেটা ব্যবহার করতো না, মানে তার জন্য কোনো এটার উপযোগিতা ছিল না। কেন উপযোগিতা ছিল না? কারণ মুখে থ্যাংক ইউ বলার চেয়ে তার যে অন্তর, তার যে চোখ, ফেসিয়াল ব্যাপার, এটা থেকে মানুষের বোঝা যায় সে আসলে কি থ্যাঙ্কফুল নাকি সে অ্যারোগ্যান্ট মানে অহংকারী, দাম্ভিকতাপূর্ণ। এটা এখানে বলবে। ফর হিজ কার্টিসি
ওয়াজ ইনস্টিংটিভ। কেন? কারণ হিজ কার্টেসি ওয়াজ ইনস্টিংটিভ, তার যে সততা, কার্টেসি মানে আন্তরিকতা বলতে পারি আমরা, ওয়াজ ইনস্টিংটিভ একেবারে সহজাত ছিল। হি অনলি লুকড এট দ্য গিফট, সে কেবল গিফটের দিকে তাকাইতো, অ্যান্ড অ্যাট মি, আমার দিকে তাকাইতো, অ্যান্ড দ্য কার্টেল লেফটেড, কার্টেল মানে হচ্ছে পর্দা, পর্দা উঠে যাইতো, লিফটেড হবে। লিফট মানে কি, আমরা যে লিফটে উঠি না বিভিন্ন ভবনের, এটা কি উপর দিকে উঠে যায়, সো লিফটেড একটা পর্দা উঠে যেত চোখে, যে সে আমার যখন তাকাইতো তখন তো তার চোখের পর্দাগুলো উঠে যায়। সো দ্যাট, যাতে, আই স, আমি দেখতাম, স আসছে কোথা থেকে, সি থেকে, আমি দেখতাম, ডিপ ইনটু, একেবারে গভীরে, দ্য ক্লিয়ার ওয়েল অফ ইটস আইস, তার চোখের যে আসল স্বচ্ছতাটা, গভীরতাটা, সেটা আমি দেখতে পেতাম। অ্যান্ড গ্র্যাটিটিউড, এবং কৃতজ্ঞতা, ওয়াজ দেয়ার, সেখানে থাকতো, মানে তার চোখে একটা কৃতজ্ঞতা থাকতো। অ্যান্ড আরও থাকতো কি, অ্যাফেকশন, অ্যাফেকশন মানে আমরা বলতে পারি মায়া বা হচ্ছে এক ধরনের এবং সফট থাকতো। ওভার দ্য ফার্ম মানে দৃঢ়, ফার্ম মানে দৃঢ়। আবার আরেকটা আছে মুরগির খামার, ফার্ম বলি আমরা, এটা হচ্ছে এ দিয়ে ফার্ম। হ্যাঁ, গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার, তার যে চরিত্রের যে গ্রানাইট মানে শক্তিশালী পাথরকে গ্রানাইট বলা হয় এক ধরনের, তো বা শক্তিশালী ব্যাপার। সো তার যে দৃঢ় শক্তিশালী ক্যারেক্টার, এই ক্যারেক্টারের বাইরে গিয়েও, ওভার ক্যারেক্টারের উপরে ছাপাইয়া গিয়েও তার সফটনেস, এফেক্টনেস এবং গ্র্যাটিটিউডটা থাকতো চেহারার মধ্যে, আমাদেরকে এই কথাটা বলছে। আচ্ছা, আমরা অলরেডি শেষ করে ফেলছি। তাহলে আমরা যেটা বুঝলাম, এখানে জেরি নামে একটা লোকের প্রশংসা করছে তার মালিক বলতে ওই বাসায়, সে জেরি হচ্ছে ওই বাসায় কাজ করত। তো জেরি অনেক অনেস্ট ছিল, অনেক সাহসী ছিল, কারেজ ছিল, অনেক তার সে সত্য ছিলই, সে অনেক কৃতজ্ঞও ছিল। হ্যাঁ, সে তার মালিকের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকতো এবং নিজ দায়িত্বে সে মালিকের জন্য অনেক কিছু গ্রেসিয়াস জিনিসপাতি করতো, মহৎ জিনিসপাতি করে দিত। আমরা একটু এই ক্লাসে শুধু ইয়াগুলা সলভ করব, 5 মার্কের এটা সলভ করব। আরেকটা ক্লাসে আবার প্যাসেজটা পড়িয়ে আর একটু ভালোভাবে হয়তো ওই ক্লাসে তখন কোয়েশ্চেন একটার জায়গায় হয়তো 2টা সলভ করে দিব, বা কোয়েশ্চেন 1-2টা সলভ করে দেবো, একই ক্লাসে আমরা করলাম না। খেয়াল করো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। এই অংশটা 10টা কোয়েশ্চেন থাকে, কিন্তু এটা খুব দ্রুত সময় আনসার করতে হবে, এখানে টাইম ওয়েস্ট করা যাবে না। প্যাসেজটা ভালো করে পড়তে হবে, প্যাসেজটা যখন ভালো করে পড়বা তখন কোয়েশ্চেন আনসার করা সহজ। তবে নিয়ম হচ্ছে, কোয়েশ্চেন আনসার করার আগে এই এমসিকিউগুলোর দিকে একবার চোখ বুলাইয়া, বা কোয়েশ্চেন আনসার বলতেছি, প্যাসেজটা পড়ার আগে এই এমসিকিউগুলোতে একবার চোখ বুলাই যাবা খুবই দ্রুততর সময়ে, এবং এই প্যাসেজের আন্ডারে যে কোয়েশ্চেনগুলো আছে, কোয়েশ্চেনগুলো কি এটা একটু চোখ বুলাইয়া যাবা, তাহলে ভালো কি, এটা আমি নিয়মটা শেখাই দিব, একটু দাগাই গেলে আরও ভালো। যে হোয়াট আননেসেসারি থিংস, তো আননেসেসারি ডিড জেরি ফর দ্য অথরিসের জন্য, মানে হচ্ছে ওই কর্তৃপক্ষের জন্য সে কি আননেসেসারি থিং করতো। ওই যে দেখো আননেসেসারি থিঙ্কের কথা বলছে, কি করছে সে, ওই কাবি হোলের মধ্যে ড্রাই কাঠ রেখে গেছে বা কিন্ডেলিং রেখে গেছে, যেন ওয়েট ওয়েদারে, ভেজা আবহাওয়ায়, মানে বৃষ্টির সময় কিংবা হচ্ছে ইয়াতে এটা জ্বালাইতে পারে, মানে বৃষ্টি বলবো না আমরা, কুল মর্নিং বলছে না, তার মানে শীতকাল হবে আর কি, শীতকাল, হ্যাঁ, ইয়া করতে পারে। সো এই যে আননেসেসারি যখন আমরা ওইখানে দেখবো তখন আমাদের মনে পড়বে এরকম একটা কোয়েশ্চেন আছে। তারপর ধরো, হোয়াট উড দ্য জেরি ইউজুয়ালি রিঅ্যাক্ট আফটার গেটিং গিফট পাওয়ার পরে সে জেরি হচ্ছে কি রিঅ্যাক্ট করতো। তাহলে এই যে গিফটের ব্যাপারে এখানে নিচে বলা আছে না, জেরি কি করতো, জেরি হচ্ছে জাস্ট গিফটের দিকে এবং ওই মালিকের দিকে তাকাইলে মালিক তার চোখে মুখে কৃতজ্ঞতা বোধ দেখতে পাইতো। তার মানে সে থ্যাংক ইউ বলতো না, বাট তার এক্সপ্রেশন, তার দিয়ে ভঙ্গিতে বোঝা যাইতো সে মালিকের প্রতি কৃতজ্ঞ বা অথরিটির প্রতি কৃতজ্ঞ। তো আমরা যেটা করব, যখন প্যাসেজ পড়তে যাব, প্যাসেজ পড়ার আগে কোয়েশ্চেনগুলো একবার দ্রুত সময়ে পড়বো এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো এভাবে দাগায় যাব, ওকে। তাহলে আমরা প্রশ্ন পড়ার সময় যেন এটার দিকে চোখ পড়ে। প্রশ্নে তো একই পৃষ্ঠার মধ্যেই থাকার সম্ভাবনা আছে বা অপর পৃষ্ঠাতে থাকবে, তো আমরা একবার চোখ বুলাইতে পারবো যেন একবারে। অনেকে যেটা করে ডিরেক্ট প্যাসেজ পড়া শুরু করে, না, আগে হচ্ছে কোয়েশ্চেন এবং হচ্ছে ওই এমসিকিউগুলো একবার দেখে যাবা দ্রুততম সময়ে এবং দাগায় ফেলবা, তাহলে সহজ, ওকে।
আমরা একটু এমসিকিউগুলো দ্রুত সময় আনসার করে ফেলি, আশা করি তোমরা প্যাসেজটা বুঝে থাকলে এটা সহজ হবে। জেরিস কার্টিসি ওয়াজ, জেরির যে কার্টিসিটা, সে আন্তরিকতা বা তার যে সততা, আন্তরিকতাটা কেমন ছিল? এটা কি আর্টিফিশিয়াল ছিল, মানে কৃত্রিম, দেখানোর জন্য, ফেক? আর্টিফিশিয়ালকে আমরা ফেক বলতে পারি, আসলে কি ফেক ছিল? না। অ্যাকোয়ার্ড, অর্জিত। অ্যাকোয়ার মানে অর্জন করা। এটা কি সে কোনোভাবে শিখে পড়াশোনা করে অর্জন করছে? না, তাহলে বাদ। ইনবোর্ন মানে জন্মগত, হ্যাঁ এটা তার জন্ম থেকেই সে এরকম স্বভাবের ছিল। টট মানে হচ্ছে তাকে কি শেখানো হয়েছে, টিচ থেকে আসছে টট, ঠিক আছে, টিচ থেকে টট। আরেকটা আছে থট, একই রকম, শুধু পার্থক্য হচ্ছে এইখানে একটা এইচ যুক্ত হয়। এই থট আসছে থিং থেকে থট, টিচ থেকে টট। তার মানে আমরা আনসার পেয়ে গেছি ইনবোর্ন। এই কার্টিসিটা জেরির জন্ম থেকেই ছিল, তাহলে আমাদের হাফ মার্ক কমপ্লিট। হোয়াট ডাজ দ্য ফ্রেজ অফ হিজ ওন অ্যাকর্ড, তার নিজের ইচ্ছায়, অফ হিজ ওন অ্যাকর্ড, তার নিজের ইচ্ছায় ইন্ডিকেট, বলছে এইটার দ্বারা কি বুঝাইতেছে? এর দ্বারা বুঝাইতেছে উইলিংলি। আমরা বলছি না উইল মানে ইচ্ছা, উইলিংলি মানে ইচ্ছাকৃতভাবে, ওকে। তাহলে এটা আনসার হবে এটা। আমরা বাকিগুলো যদি একটু বুঝতে চাই, নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ। নিউট্রালি অর্থ পারতে হবে, ভোকাবুলারি শিখতে হবে প্রচুর পরিমাণে, ঠিক আছে। আমার একটা নিজের অ্যাপ আছে ভোকাবুলারি শেখার, তোমাদের এই এইচএসসির যত প্যাসেজ আছে, প্যাসেজের আন্ডারে যত ভোকাবুলারি আছে ওগুলা নিয়ে এক্সাম আছে। ওই অ্যাপটার মধ্যে ইংলিশ এক্সপার্ট নামে অ্যাপ আছে, আমি তোমাদের এই পেজের কারিগরে আমি এটা দিয়ে দিব তোমাদেরকে, সবাই ওইখান থেকে করতে পারবা। আচ্ছা খেয়াল করো, তাহলে হাফ হার্টেড মানে হচ্ছে আমরা যখন হৃদয় দিয়ে কাজ করি মানে আমরা অনেক আগ্রহের সাথে কাজ করি, কিন্তু যখন হাফ হার্টেডলি বলা হয় তার মানে হচ্ছে আগ্রহ নাই এরকম একটা অবস্থা, হ্যাঁ, কম আগ্রহ। আর রিলাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক, তাহলে অনিচ্ছা সত্ত্বে সে, এটা কি বুঝাইছে অনিচ্ছা সত্ত্বে সে করতো অফিস ওন অ্যাকর্ড দ্বারা? না, সে ইচ্ছাকৃতভাবে করতো, তাহলে এটা উইলিংলি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাবটারফিউজ, ছলনা, প্রতারণা, হ্যাঁ, ইন দ্য প্যাসেজ রেফার টু, প্যাসেজে কি বুঝাইতো? প্রতারণা বুঝাইতো। তাহলে এখানে ডিসিপশন মানে হচ্ছে প্রতারণা, এটার একটা ভার্ব আছে ডিসিভ, DECEIVE, ডিসিভ মানে প্রতারণা করা, এটা থেকে আসছে এই শব্দটা নাউন, হ্যাঁ, ডিসিপশন, এটার মানে হচ্ছে প্রতারণা, আর এটা হচ্ছে প্রতারণা করা, ওকে। অনেস্টি মানে সততা, ওপেননেস মানে উদারতা, হ্যাঁ, ক্যান্ডিডনেস মানে সরলতা, ক্যান্ডিড মানে সরল বা অকপট। এটা আবার তোমাদের ওই ছবি তোলার ক্যান্ডিড না, কাছাকাছি। ছবি তোলার ক্যান্ডিডের বানান এইটাই, ক্যান্ডিড। ছবি তোলার ক্ষেত্রে আমরা বলি না একটা ক্যান্ডিড ছবি তোল, ক্যান্ডিড ছবি মানে কি, মানে আমি কাজ করতেছি, আমি নিজেই আসলে ছবি তুলতে চাই না, আমার কাজের ফাঁকে কেউ একজন ছবি তুলে ফেলছে অপ্রস্তুত অবস্থায়, কিন্তু ওইটা ন্যাচারাল হয়ে গেছে আর কি, অকপট, ন্যাচারালি হয়ে গেছে। জেরি ওয়ান্টেড টু গেট অ্যান এক্স হ্যান্ডেল, জেরি তার এক্স হ্যান্ডেলটা কি করতে চাইছে? রিপেয়ার করতে চাইছে, ফিক্স করতে চাইছে, রিশেপ করতে চাইছে, মেড করতে চাইছে। এখানে অনেকে সবাই দাগাবে রিপেয়ার, না, ভুল। কেন ভুল? এখানে একটা কারণ আছে। কারণটা হচ্ছে রিপেয়ার অর্থ মেরামত করা, ফিক্স অর্থ মেরামত করা, কিন্তু এটা আছে ফিক্সড। এটা খেয়াল করো, এটা আছে মেক থেকে আসছে মেড, রিশেপ থেকে আসছে রিশেপড, শুধু এটা দিতেছে রিপেয়ার। এটা রিপেয়ারের ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে রিপেয়ার্ড। এখন বলতে পারো ভাই 3 নাম্বার ফর্মের কথা কেন বলতেছেন? 3 নাম্বার ফর্মের কথা কেন বলতেছেন? কারণটা আছে একটা, এখানে মূল ভার্ব এটা, তারপর টু গেটের পরে আরও একটা যদি ভার্ব আসে সেটাকে আমরা ব্যবহার করি, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করি। এটা যদি রিপেয়ার্ড হইতো তাহলে আনসার এটা দিতে পারতাম আমরা, তখন আর এই শব্দটা এখানে হয়তো দিত না আর কি, কারণ একই অর্থের দুইটা দেওয়াটা ঠিক হইতো না, ঠিক আছে। এটা আসলে হবে ফিক্সড। এই জিনিসটা আমরা কোথায় পাবো? আমরা যখন পজিটিভ ভার্ব পড়ব, মেক, হ্যাভ, গেট, লেট, এই পজিটিভ ভার্ব পড়ার সময় আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে গেটের পরে আরেকটা ভার্ব আসলে
টু প্লাস ভার্ব হয় কখনো, আবার আরেকটা সময় হয় হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। যেমন আমি প্রায় সময় বলি চলো শুরু করি, লেটস গেট স্টার্টেড, লেটস গেট স্টার্টেড। দেখো আমি লিখছি স্টার্টেড, কারণ কি গেট আছে, স্টার্টেড বলছি। এটা চাইলে আমরা অন্য কথায় লেটস স্টার্টও বলি, চলো শুরু করি, লেটস স্টার্ট। আবার আরেকভাবে বলা যায় লেটস গেট স্টার্টেড বলতে হবে, লেটস গেট স্টার্ট বলা যাবে না। এই জন্য এটা মূলত ফিক্সড হয়েছে, সেখানে একটা গ্রামারের ব্যাপার আছে। এই জন্যই আমাদেরকে বুঝে বুঝে পড়াশোনা করতে হবে, মুখস্থ করা যাবে না, ঠিক আছে। আরেকটু আসো, জেরি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক বিকজ অফ হিজ, জেরি কেয়ারফুল ওয়ার্ক করতো, সে যত্নের সাথে কাজ করতো, কেন? কারণ তার রেসপন্সিবিলিটির জন্য। হ্যাঁ, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, তারপরে কারেজ মানে সততা, মিননেস মানে হচ্ছে ভাবার মানে ভিতরকার ফিল করে আর কি, মিন মানে অর্থ বোঝায়। ওকে, তাহলে রেসপন্সিবিলিটি আমরা বলবো দায়িত্বশীলতা থেকে। অথর ওয়াজ হাফ আওয়াকেন্ড, অথর অর্ধ জাগ্রত ছিল, কেন? কি দ্বারা? বাই দ্য সাউন্ড অফ বার্কিং, বার্ক মানে ঘেউ ঘেউ করা, কোনো কুত্তা ঘেউ ঘেউ করতেছিল না। বাই দ্য সাউন্ড অফ কাটিং উড, কাঠ কাটার শব্দে, হ্যাঁ এটা ঠিক আছে। আমাদের বইয়ে এটা বা আমাদের প্যাসেজে আছে চপিং, সাউন্ড অফ চপিং, এই চপিংটা এখানে মূলত কাঠ কাটা। সাউন্ড অফ রেইন, বৃষ্টির শব্দ। সাউন্ড অফ ফুট স্টেপ, ফুট মানে পায়ের পদক্ষেপ, মানে পায়ের হাঁটার শব্দের কারণে সে জেগে গেছিল অর্ধেক না। আচ্ছা, কাবিহুল মানে কি? কাবিহুল মানে হচ্ছে একটা ছোট বদ্ধ জায়গা, গোডাউনের মতন। তাহলে আই স্মল ইনক্লোজড, ইনক্লোজড মানে আটক, বদ্ধ, ইনক্লোজ বদ্ধ জায়গা। আর ডিপ হোল একটা গভীর গর্ত না, একটা নয়েজি প্লেস মানে একটা বিশৃঙ্খল জায়গা না। আর স্নেক হোল একটা সাপের জায়গা, সাপের গর্ত না। মূলত হচ্ছে ওই আমরা গোডাউনে বিভিন্ন কিছু রাখি, মালপত্র রাখি, ওইটার এরকম কাঠ রাখার জন্য জায়গা। I saw deep into the clear well of his eyes, মানে তার চোখের ভিতরে আমি একটা ডিপ ইন্টু ক্লিয়ার ওয়েল মানে পরিষ্কার একটা সমুদ্র বা নদী, ওয়েল মানে এখানে কূপ হতে ব্যবহার করছে কিনা, মানে এক কথায় আমরা এই লাইনটা দ্বারা বুঝতে পারতেছি যে তার চোখে মুখে কৃতজ্ঞতা দেখা গেছে, ঠিক আছে। তাহলে আমরা কৃতজ্ঞতা অর্থ এখানে আছে গ্রেটফুলনেস, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, আর গ্রেটফুলনেস মানে কৃতজ্ঞতা। তাহলে ও বাকিগুলোর অর্থ কি? ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, হবে না। তারপরে ফার সাইটেডনেস, ফার সাইটেড মানে হচ্ছে দূরদর্শী। স্টিডিনেস মানে দৃঢ়তা, মূলত হচ্ছে তার চোখে মুখে আমরা কি দেখতে পাইছিলাম? গ্রেটফুলনেস। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্টিগ্রিটি ইন দ্য প্যাসেজ মিন? প্যাসেজে ইন্টিগ্রিটি মানে কি বোঝায়? প্যাসেজে ইন্টিগ্রিটি মানে হচ্ছে আপরাইটনেস, আপরাইটনেস মানে ন্যায্যতা বা সততা। ইন্টিগ্রিটির মূল অর্থ হচ্ছে সততা বা ন্যায্যতা, তাহলে আপরাইটনেস। ইনটিউশন, ইনটিউশন মানে আমার ভিতরকার যে প্রবৃদ্ধি, ভিতরকার প্রবৃদ্ধি মানে আমার ভিতরকার একটা ইচ্ছা, এটাকে ইনটিউশন বলা হয়। সিম্পলিসিটি মানে একেবারে সরলতা। ইনকমপ্লিটনেস মানে হচ্ছে কমপ্লিট না কেউ, এরকম বোঝাইতেছে। জেরি হ্যাড বিন অ্যাট দ্য অরফেনেজ, জেরি অরফেনেজে ছিল কত বছর? ফর 4 ইয়ার্স, সে 10 বছর ছিল, 4 বছর। ওকে, আমরা শেষ করে ফেললাম। তাহলে এখান থেকে দুই একটা একটু কঠিন ছিল, যেটা আমরা যেমন এখানে একটু বুঝতে অসুবিধা হতে পারে, যে ডিপ ইন্টু, আই স ডিপ ইন্টু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস। ওকে, মানে যথেষ্ট ভালোভাবেই, ইন্টু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস মানে আমি তার চোখের একেবারে ডিপের মাধ্যমে ডিপ কিছু একটা দেখতে পাইছি, এরকম কিছু একটা বোঝাবে। এটা ফ্রেজ আকারে ব্যবহার করছি কিনা হইতে পারে, বাট পুরো প্যাসেজটা পড়লে বোঝা যাচ্ছে যে সে তার চোখে মুখে একটা কৃতজ্ঞতা ভাব দেখা গেছে, এটা বোঝাইতেছে। এই কোশ্চেনটা একটু কঠিন লাগতে পারে কারো কাছে। ইন্টিগ্রিটিটা কঠিন হইতে পারে, ইন্টিগ্রিটির আপরাইটনেসটা অনেকে নাও বুঝতে পারে, অর্থ না জানলে, ভোকাবুলারি না জানলে। ওকে, তো আজকে আমি যেটা চেষ্টা করছি তোমাদেরকে, ঢাকা বোর্ডে 2025 সালে ইংলিশ ফার্স্ট পেপারে যে সিন কম্প্রিহেনশন আসছিল, সেই সিন কম্প্রিহেনশনটা বুঝিয়ে পড়ানোর চেষ্টা করছি। সেখান থেকে এমসিকিউ পড়াইছি, আর কোয়েশ্চেন আনসার এখান থেকে এখনও পড়াই নাই। আমরা কোয়েশ্চেন আনসার কোনো একটা ক্লাসে হয়তো আবার দেখব, বা অন্য কোনো প্যাসেজের মাধ্যমে কোয়েশ্চেন আনসারটা কীভাবে করতে হয়, অন্য কোনো বোর্ডের প্রশ্ন, অন্য কোনো বছরের সিন কম্প্রিহেনশন থেকে আমরা কোয়েশ্চেনটা কীভাবে আনসার করতে হয় সেটাও দেখব। তো দ্যাটস ফর টুডে। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের পরিচিত এসএসসি এবং ভার্সিটি অ্যাডমিশন দিবে এরকম কেউ যদি থাকে, সবাইকে প্ল্যাটফর্মে নিয়ে আসো।
তোমার ব্যাচের সকল বন্ধুকে কারিগর প্ল্যাটফর্ম নিয়ে আসবা। আমি হাবিব রহমান ছিলাম তোমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ।